হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার হর্ষ চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, আজকে আমাদের মার্কেট ক্লোজড লোকাল হলিডের জন্য, বাট ইউএসএ কিন্তু মার্কেট খোলা আছে। ফ্রেন্ডস, এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এফআইআই কেন বিক্রি করছে? এফআইআই আর কতদিন বিক্রি করবে, বা ডোমেস্টিক ইনভেস্টররা আর কতদিন মার্কেটকে সাপোর্ট দেবে? তাহলে এফআইআই কেন বিক্রি করছে, এ কারণটা না হলে বোঝা যাচ্ছে কি না, কম্পারেটিভ হাই ভ্যালুয়েশন আমাদের ইন্ডিয়ান মার্কেটে। যদিও আমরা কিন্তু 23-24 পিই থেকে এখন 21 এর পিইতে চলে এসেছি, কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে এখন লোয়ার আর্নিং গ্রোথ অফ দ্য কোম্পানি। ঠিক আছে, তাহলে F2 কেন বিক্রি করছে সেটা নাহলে বোঝা গেল যে কম্পারেটিভলি আমাদের ভ্যালুয়েশন হাই বা কোম্পানির লোয়ার গ্রোথ। তাহলে শেয়ার প্রাইস কিন্তু রোজগারের তুলনায় একটু আগে বেরিয়ে গেছে। ক্লিয়ার? এবং অর্থনীতিতে স্লোডাউন কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে। কি করে? যেমন ধরুন অটোমোবাইল ইন্ডাস্ট্রি, সেটা কিন্তু প্রায় ৭৭,০০০ কোটি টাকার আনসোল্ড ভেহিক্যাল ইনভেন্টরিতে পড়ে আছে, সেটা কোম্পানির ইনভেন্টরিতে হোক বা ডিলারের ইনভেন্টরিতে হোক। তাহলে কিন্তু এটা কিন্তু একটা বড় ইন্ডিকেশন। রোজগার বড় বড় কোম্পানিগুলোর তো কম আসছেই, তার সঙ্গে যেটা যুক্ত হয়েছে যে মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলো রুরাল ইন্ডিয়াতে যে লোন দিয়েছে, তাতে যে এনপিএ তৈরি হয়েছে, সেটা কিন্তু রিজার্ভ ব্যাংকের কাছে একটা বড় চিন্তার। এক একটা পরিবার মাল্টিপল সোর্স থেকে মাইক্রো ফাইন্যান্সের মাধ্যমে কিন্তু লোন নিয়েছে। আলটিমেটলি কিন্তু সেই লোন যদি পরিশোধ না হয়, যতটা কনফার্ম এনপিএ হবে, সেটা কিন্তু অর্থনীতির উপর একটা বড় এফেক্ট পড়বে। বা আর্নিং গ্রাউন্ড লেভেলে রুরাল এরিয়াতে আর্নিং না থাকার জন্য হাউস হোল্ড প্রত্যেকটা বাড়ির লোকেরা কিন্তু সেই সমস্ত মাইক্রো ফাইন্যান্সের লোনগুলো পরিশোধ করতে যথেষ্টই ব্যতিব্যস্ত। অন্যদিকে এফএমসিজি কোম্পানি ফাস্ট মুভিং কনজিউমার গুডস, বা যাকে আমরা বলি, এর আগের দিন বলেছিলাম টার্মিনোলজিটা হচ্ছে স্ট্যাপলস, কনজিউমার স্ট্যাপলস, অর্থাৎ যে সমস্ত জিনিসপত্র আমাদের দৈনন্দিন জীবনে লাগে, তাতেও কিন্তু সেই সমস্ত কোম্পানিগুলো বলেছে তাদের ক্ষেত্রে কিন্তু স্লোডাউন দেখা যাচ্ছে। মিনস পারচেজিং পাওয়ার কিন্তু লোকেদের কিন্তু অনেক কমে গেছে। এবারে তাহলে এই এফআইআই কি পার্মানেন্টলি আরো বিক্রি করবে, বা এরা আর কতদিন বিক্রি করবে? অন্যদিকে ডিআইআই আর কতদিন সাপোর্ট করবে? ফ্রেন্ডস, দেখুন, কোয়ার্টার 2 রেজাল্ট চলে গেছে। কোয়ার্টার 3-তে আহামরি কিছু হওয়ার আশা না থাকলেও কিছুটা কিন্তু এই সিচুয়েশনের মধ্যে সিচুয়েশনটা অনেকটা অ্যারেস্ট হবে, মিনস কন্ট্রোল হবে, যেটা বোঝা যাবে কোয়ার্টার 3 যখন রেজাল্ট গুলো আসবে। অর্থাৎ সেটা কবে বোঝা যাবে না, জানুয়ারির সেকেন্ড উইক থেকে রেজাল্ট আসতে শুরু করবে। জানুয়ারির এন্ডের মধ্যে কিন্তু অনেকটা জিনিস কিন্তু ভিজিবল হবে, এবং তার উপর নির্ভর করবে। ধরুন আজকে লং আমাদের যে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর, অর্থাৎ আমাদের যে রিটেল ইনভেস্টরদের যে টাকা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে যাচ্ছে, তাহলে তারা কতদিন সাপোর্ট দেবে? যদি আজকে তাদের মোরাল ডাউন হয়ে যায়, কোনো কারণে যদি আজকে এই স্লোডাউন আরো দীর্ঘায়িত হয়,
তখন কিন্তু মার্কেটের যে ফল আরো দীর্ঘায়িত হতে পারে। অর্থাৎ থার্ড কোয়ার্টার অ্যাট দ্য মোস্ট ফোর্থ কোয়ার্টার, এই দুটো কোয়ার্টার কিন্তু আহ, উম, আমাদের যে ইকোনমিস্টরা কিন্তু তারা কিন্তু খুব ক্লোজলি মনিটর করবে যে আহ, এটা মানে গ্রোথটা ইমপ্রুভ হচ্ছে কিনা। এবং এই গ্রোথ স্টোরির সঙ্গে আর একটা স্টোরি অ্যাড করে দিলেই বেটার, যেটা আমি একটু পরে বলতে যাচ্ছিলাম। অলরেডি কিন্তু গভর্নমেন্টের একটা লবি কিন্তু এই গ্রোথ স্টোরিকে অ্যাক্টিভ করার জন্য আরবিআই এর উপরে কিন্তু প্রেসার দিতে শুরু করেছে। কিভাবে? গতকাল সিএনবিসিতে একটা ইন্টারভিউতে খুব সম্ভবত পীযূষ গোয়েল, হেভি ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি, পীযূষ গোয়েলকে লোকেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী, যখন তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করে যে ইনফ্লেশন এত বেশি কেন, তখন উনি কিন্তু ক্লিয়ার কাট পলিটিক্যাল উত্তর দিয়েছেন যে দেখুন, আহ, আমাদের টাইমে মিনস মোদির টাইমে কিন্তু ইন্ডিয়ার যে রেকর্ড মানে ইনফ্লেশনের যে রেকর্ড সেটা কিন্তু সবচেয়ে কম জায়গায় কম ইয়েতে আছে, জায়গায় আছে। তবে তারপরে তাকে জিজ্ঞেস করা হচ্ছে রেট কাট কবে হবে, তখন তিনি কিন্তু আরবিআই এর উপরে একটা প্রেসার ট্যাকটিক্স চালিয়েছেন। তিনি বলছেন যে দেখুন, আচ্ছা উনি হচ্ছেন কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি, ওকে। আচ্ছা, উনি বলছেন আরবিআই কে বলতে চাইছেন, বলছে দেখুন আরবিআই তো রেট কাট করা উচিত। আপনি ফুড প্রাইস ইনফ্লেশন কে যদি শুধুমাত্র একটা মাপকাঠি ধরে রেখে ইন্টারেস্ট রেট কে না কাটেন, দ্যাট ইজ নট মানে গুড। স্পিকিং at CNBC TV18 event in Mumbai, Goel described the link between food inflation and interest rate as an absolute flawed theory. এটা একটা ভুলভাল থিওরি। অর্থাৎ উনি কিন্তু ইনডাইরেক্টলি বলতে চাইলেন এবারে আরবিআই এর ইন্টারেস্ট রেট কাট করতেই হবে, কারণ আমাদের দেশের যদি কোম্পানিদেরকে সস্তায় লোন না দেওয়া হয় বা তাদের যে ঋণের বোঝার যদি মানে ইন্টারেস্টটা একটু না ছাড় হয়, তাহলে কিন্তু তারা তাদের যে রেজাল্টের মধ্যে কিন্তু তেমন ভালো জিনিস দেখাতে পারছে না। সুতরাং মানে আরবিআই এবারে কিন্তু উচিত যে রেট কাট করা। ইউএস মার্কেটে কিন্তু কালকে আবার দেখুন, ইউএস মার্কেটের হচ্ছে স্পেশালি এই যে ফেডারেল চেয়ারম্যান, ফেড চেয়ারম্যান, এরা ইকোনমিকে এমন ভাবে মানে মুভ করে তাদের কথা দিয়ে, যেটা মানে অত্যন্ত মানে আমাদের চোখে দৃষ্টিকটু হলেও কিন্তু তাদের মার্কেটের প্লেয়াররা খুব এনজয় করে। যেমন ধরুন কালকে মার্কেট হঠাৎ ইউএস মার্কেট বেশ কিছুটা না মাইল্ড নেগেটিভ ছিল, 200-300 পয়েন্ট নিচে ছিল। কারণ কি না, হঠাৎ করে কোনো একটা জায়গাতে ইন্টারভিউতে উনি বলেছেন যে দেখুন আমেরিকান ইকোনমির যে গ্রোথ কিন্তু এখন সলিড, কারণ জব মার্কেট ভালো আছে, মিনস লোকেরা জব হারাচ্ছে না, ইনফ্লেশন মোটামুটি একদম আমাদের যে 2% লেভেল সেই জায়গাতে আছে, ঠিক আছে, এই 2% যে টার্গেট সেই জায়গাতে আছে, ঠিক আছে। সুতরাং আমি তো অলরেডি দুবার রেট কাট করেছি, যদিও তার কথা আছে, আগে কি কমেন্ট্রি দিয়েছিল যে অক্টোবরে 0.5% কাট করছি এবং আরো 0.5% কাট করব নভেম্বর ডিসেম্বরের মধ্যে। তেমনি ভাবে নভেম্বরে কিন্তু সে 0.25 বেসিস পয়েন্ট কাট করেছে, সো তার কথা অনুযায়ী ডিসেম্বরে কিন্তু 0.25 পয়েন্ট কাট হওয়া উচিত। কিন্তু এখন বলছেন ফেডারেল রিজার্ভ ডাজ নট নিড টু রাশ টু লোয়ার ইন্টারেস্ট রেট, ফেড চেয়ার জেরোম পয়েল সেড অন থার্সডে। মিনস এবারে যে আগামী ডিসেম্বরের 17-18 তারিখে যে মিটিং আছে, তাহলে সেখানটাতে কিন্তু কি হতে পারে, রেট কাট নাও হতে পারে। কারণ তারা কি দেখছে, মার্কেট তো হাইতে আছে, তাহলে মার্কেট সবকিছু ঠিকঠাক আছে। সো দিস টাইপ অফ কিন্তু যারা ডে ট্রেডিং করে, ডে টু ডে মার্কেটে থাকে, তাদের জন্য কিন্তু এগুলো কিন্তু অনেক রকমের সিদ্ধান্ত নিতে প্রভাবিত করে, বাট লং টাইম ইনভেস্টারদের জন্য এগুলো কোনো ফ্যাক্টর না। টাটা মোটরের জন্য ফ্রেন্ডস, ডোনাল্ড ট্রাম্প যবে থেকে এসছে
টেনশন পাল্টা টেনশন চলতেই আছে। টাটা মোটরের জন্য ব্যাড নিউজ কিভাবে? দেখুন, প্রেসিডেন্ট ইলেক্ট হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প। কবে ক্ষমতায় আসছেন? জানুয়ারি 19 তারিখ না 20 তারিখ ওনার শপথ গ্রহণ। কিন্তু তার টিম কাজ করতে শুরু করে দিয়েছে। এবারে ইউএসএ তে একটা এই যে ইলেকট্রিক ভেহিক্যালের উপরে একটা কিন্তু ট্যাক্স ছাড় ছিল। বাইডেন প্রশাসন কি করতো, যারা ইলেকট্রিক ভেহিক্যাল কিনবে তাদেরকে একটা ভালো পরিমাণ ট্যাক্স ছাড় দিত। তাহলে কি হচ্ছে, যখন তারা ট্যাক্স ছাড় পাচ্ছে সেক্ষেত্রে তারা কি করতো না ইলেকট্রিক ভেহিক্যাল কেনার চেষ্টা করতো। ওকে, তাহলে কিন্তু এই যে ছাড়, ট্যাক্স ছাড়টা ইলেকট্রিক ভেহিক্যালের উপরে সমস্ত কাস্টমার মানে সমস্ত কোম্পানি নিলেও টেসলা নিত না। এখন ডোনাল্ড ট্রাম্পের যে প্রশাসন তারা কিন্তু এখন সিদ্ধান্ত নিয়েছে যে এই যে ট্যাক্স ছাড় দেওয়া হতো, আমরা কিন্তু কাউকে ইলেকট্রিক ভেহিক্যাল কিনলে তার উপর ট্যাক্স ছাড় দেবো না। তাহলে বর্তমানে যেহেতু টেসলা এর বেনিফিট নিত না, তাহলে তারা বেনিফিট না নিয়েও বিক্রি করতো গাড়ি, বাট অন্যান্য কোম্পানিরা বেনিফিট নিয়ে গাড়ি বিক্রি করতো। তাহলে এখন যদি বেনিফিট মানে দেওয়া বন্ধই করে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? অন্যান্য গাড়ির তুলনায় টেসলার দিকে প্রবণতা বাড়বে, নাম্বার ওয়ান। নাম্বার টু, দ্বিতীয় যে পলিসিটা আনতে চলেছে, অ্যাকচুয়ালি মানে এই যে টেসলার মেন কম্পিটিটর ছিল চাইনিজ কোম্পানি বিওআইডি। এবারে ওখানে কি করা হচ্ছে না, এবারে ধরুন বাইরের কোম্পানির উপরে 100% তারিফ বসিয়ে দেওয়া হচ্ছে। তাতে কি হবে? তাহলে বাইরের কোম্পানি, আবার বাইরের কোম্পানি বলতে কি, ধরুন এই যে বিওআইডি চায়না কিন্তু তাদেরকে অনেক সাবসিডি দেয়, যার জন্য তারা কিন্তু বাইরে বিক্রি করে। এবারে ওখানে ডোনাল্ড ট্রাম্প যদি স্পেসিফিক ভাবে এই সমস্ত কোম্পানির উপর ট্যারিফ হাইক করে দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট বেনিফিশিয়ারি হবে কে? না, টেসলা। তাহলে বাইরের কোম্পানি যারা আসছিল তাদেরকে প্রশাসন একটা ট্যাক্স ছাড় দিচ্ছিল, সেটা কেটে দিচ্ছে ডোনাল্ড প্রশাসন, বলছে কেটে দেবে বলে বলছে। দ্বিতীয়ত হচ্ছে, যদি তাদের উপরে আরো ট্যাক্স চাপানো হয় বা ট্যারিফ চাপানো হয়, তাহলে কিন্তু তারা কিন্তু অটোমেটিক্যালি তাদের প্রাইস বাড়াতে শুরু করবে, যার জন্য কি হবে? ডাইরেক্ট বেনিফিশিয়ারি হবে টেসলা। টাটা মোটর আপনারা ভালো করেই জানেন, জাগুয়ার ল্যান্ড রোভার বলে একটা গাড়ি আছে, যেটা কিন্তু ইউএস, ইউকে, চায়না এই সমস্ত জায়গায় কিন্তু খুব বিক্রি হয়। সুতরাং সেক্ষেত্রে টাটা মোটর কিন্তু এই দিক দিয়ে অনেকটা এফেক্টেড হতে পারে। আমরা আজকে ফ্রেন্ডস টাটা মোটর এবং হিরো মোটর ক্রপের, যদিও হিরো মোটর ক্রপ টু হুইলার আর টাটা মোটর 4 হুইলার, বা টাটা মোটর তো একটা বড় প্ল্যাটফর্ম। তো যাই হোক, এদের চার্টগুলো একটু দেখবো আজকে আমাদের যে ভিডিওর এন্ডে। সেটা হচ্ছে প্রথমত দেখবো টাটা মোটর। টাটা মোটর এখন কি অবস্থায় আছে। ফের দেখুন, বাজে খবর আসবে, মার্কেট যখন নিচে চলে এসছে বাজে খবর আসবে, কারণ যাতে আপনারা না কেনেন। বাট ইউ হ্যাভ টু মেক এ প্ল্যান, আমি কিন্তু আপনাদেরকে কিন্তু প্রায় 900 টাকার কাছাকাছি খুব সম্ভবত বলেছিলাম যে দেখুন গাড়ির বাজার একটু খারাপ চলছে, সুতরাং আর একটু ওয়েট করে যান। ফ্রেন্ডস দেখুন, এখন যেটা দেখা যাচ্ছে মানে অ্যাজ পার আমার অ্যানালাইসিস, তাতে কিন্তু আমি যদি দেখি যে আমি যেটা দেখার চেষ্টা করব যে টাটা মোটরের বর্তমান টেকনিক্যালি কোন লেভেলটাতে, দেখুন ফান্ডামেন্টাল নট এ ইস্যু, কারণ এগুলো বড় কোম্পানি, ফান্ডামেন্টাল অটোমেটিক্যালি ইমপ্রুভ হয়ে যাবে। কিন্তু টেকনিক্যালি কি অবস্থায় আছে সেটা আমি দেখার চেষ্টা করব, যে আমার ফিবোনাকি রিট্রেসমেন্ট আমি এই জায়গাটা থেকে দেখব। আমি যদি এই জায়গা থেকে দেখি, তাহলে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু অলরেডি টাটা মোটর কিন্তু আমাদের যে 0.5% যে রিট্রেসমেন্ট লেভেল, সেই জায়গায় কিন্তু চলে এসছে। অর্থাৎ 785 ছিল
আমাদের 0.5% রিট্রেসমেন্ট। ক্লিয়ার? যদি ম্যাক্সিমাম ডাউন হয় তাহলে 0.618% পর্যন্ত যেতে পারে, সেটা হচ্ছে কত, 692 টাকার কাছাকাছি। সুতরাং আস্তে আস্তে করে কিন্তু এই সমস্ত জিনিস, দেখুন ব্যাড নিউজের সময় তো কিনতে হবে সস্তা। আচ্ছা, এটা গেল একটা। আর দ্বিতীয়ত হচ্ছে তার যে একটা লং টার্ম ট্রেন্ড যেটা দেখা যাচ্ছে, সেটাও কিন্তু এই জায়গাতে দেখুন। আমি যদি দেখি, যদি আমি এটা কিন্তু মান্থলি ক্যান্ডেলে কিন্তু দেখাচ্ছিল যে অলমোস্ট এই সমস্ত জায়গাতে এই 690 কাছাকাছি কিন্তু তার ট্রেন্ডে সাপোর্ট টাইপের আসতে পারে। একদম এট এ টাইম নেমে আসবে না, যতই একটু 1-2 মাস পরে যদি আসে তাহলে 690 কাছাকাছি কিন্তু একবার আসলেও আসতে পারে। ওকে। আর অন্যদিকে কি বলেছিলাম, আর একটা হিরো মোটর কপ রেজাল্ট খারাপ আসেনি, কিন্তু যখন খারাপ মিনস সবকিছুই প্রবলেমেটিক। হিরো মোটর কপ যদি আমি তার ফিবোনাকি রিট্রেসমেন্ট দেখি, তাহলে ফিবোনাকি রিট্রেসমেন্টে হিরো মোটর কপ প্রায় 3700 পর্যন্ত নিচে পর্যন্ত যেতে পারে। যদিও 0.38 এর কাছাকাছি একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, বাট তার যে 0.5% যে রিট্রেসমেন্ট সেটা হচ্ছে 4185। আর যদি 0.618% পর্যন্ত যায় তাহলে বর্তমান লেভেল থেকে প্রায় আরো 15% মতো পড়ে যেতে পারে, 3713। সুতরাং এগুলো কিন্তু খুব মানে ভালো শেয়ার, এগুলোকে কিন্তু আপনাদের। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো, যেটা আমি আপনাদেরকে শিখিয়েছিলাম, গোল্ডেন ক্রস ওভার অ্যান্ড ডেথ ক্রস ওভার। দেখুন 200 দিনের মুভিং অ্যাভারেজকে কিন্তু ভেঙে দিয়েছে। ওকে, এবারে এ হয়তো যাবে এই 200 দিন পর্যন্ত, কিন্তু রিট্রেসমেন্ট নিলেও নিতে পারে, দিয়ে হয়তো আবার নতুন করে ফল করতে পারে। এবং এই যে 50 ডে মুভিং অ্যাভারেজ কালোটা, এটা কিন্তু যদি এটাকে ক্রস করে দেয়, দ্যাট উইল বি ডেথ ক্রস ওভার। আর টাটা মোটরের ক্ষেত্রে একটু দেখে নি কি অবস্থায় আছে টাটা মোটর। যারা বড় ইনভেস্টর তারা কি করে, দেখুন এখানে কিন্তু ডেথ ক্রস ওভার হয়ে গেছে। ক্লিয়ার? এবারে বড় ইনভেস্টররা কিন্তু কি করে, তারা কিন্তু গোল্ডেন ক্রস ওভারে কেনে, অর্থাৎ যখন এই 50 ডে মুভিং অ্যাভারেজ 200 ডে মুভিং অ্যাভারেজকে ব্রেক করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, তখন কিন্তু তারা বাই করে, এবং তারা সেখান থেকে কিন্তু একটা টাইম হরাইজন পর্যন্ত ওয়েট করে তারপরে কিন্তু তাদের পজিশনকে তারা হালকা করার চেষ্টা করে। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরের।